গতদিন আলোচনা করেছিলাম এশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার ACL2 নিয়ে। আজকে কথা বলবো এই প্রতিযোগিতার এশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার থার্ড টায়ার বা থার্ড ডিভিশন বলা হচ্ছে যাকে, সেই AFC চ্যালেঞ্জ লিগ নিয়ে। তো এখানে ওয়েস্ট জোনের যে গ্রুপ সি আছে, সেই গ্রুপ সিতে ভারত এবং বাংলাদেশের দুটি ক্লাব সহ আরও দুটি ক্লাব আছে। তো চলুন একবার সেটা দেখে নিই। গ্রুপ সিতে আছে কুয়েতের ক্লাব কাদসিয়া SC, বাংলাদেশের ক্লাব ফর্টিস, তাজিকিস্তানের ক্লাব রেগার তাদাস এবং ভারতের FC গোয়া। তো এখানে আমরা চলুন আজকে দেখে নেব যে এই চারটি ক্লাবের মধ্য থেকে কোন ক্লাবটা সবথেকে বেশি শক্তিশালী, কোন ক্লাবটা একটু কম শক্তিশালী, এবং এখান থেকে ভারতের FC গোয়া এবং বাংলাদেশের ফর্টিসের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ কতটুকু, এবং যে চারটি ক্লাব আছে তাদের শক্তি, দুর্বলতা এবং তাদের পূর্ববর্তী পারফরমেন্স কেমন সেটাও আজকে জেনে নেব। তো চলুন দেরি না করে শুরু করা যায়। তো প্রথমে আসি কুয়েতি ক্লাব কাদসিয়া স্পোর্টিং সম্পর্কে। এই ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 24 কোটি টাকা, যেটা এই গ্রুপের মধ্যে সব থেকে বেশি। এবং আমার মতে এই যে গ্রুপ সি, যেখানে ভারত বাংলাদেশ সহ মোট চারটি ক্লাব আছে, তার মধ্যে সব থেকে শক্তিশালী ক্লাব হতে যাচ্ছে এই কুয়েতি ক্লাব কাদসিয়া FC। তো এরা কুয়েতি প্রিমিয়ার লিগ, যেটা ওদের টপ লিগ, সেখানে 2023-24 মরশুমে 28 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে থার্ড প্লেস, 2024-25-এ 23 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে থার্ড প্লেস, 2025-26-এ 23 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে আবারও থার্ড প্লেস। মানে পরপর টানা 3 বার তারা তৃতীয় স্থান অধিকার করেছে এই কুয়েতি প্রিমিয়ার লিগে। অর্থাৎ মানে এইরকম ধরনের কন্টিনিউয়াস ধারাবাহিকতা যে 3টে সিজন ধরে একইভাবে 3 নম্বর স্থানে থাকা, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এদের যদি আমি AFC পারফরমেন্স দেখি, তাহলে এরা AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে 2006 সালে সেমিফাইনাল, 2008 সালে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছে, যেটা এই মুহূর্তে AFC চ্যাম্পিয়ন্স লিগ বা ACL এলিট বলা হয়। এছাড়া 2010 সালে তারা AFC কাপ রানার্স আপ, 2013-তেও রানার্স আপ, 14-তে চ্যাম্পিয়ন হয়েছে এবং 15-তে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। এহেনও একটা ক্লাব যাদের এইরকম টপ লেভেলে এত ভালো পারফরমেন্স আছে, অতীতের রেকর্ড আছে, এবং বর্তমানে তাদের এই রকম ধরনের একটা কনসিস্টেন্সি বারবার দেখা যাচ্ছে। ফলে এই দলটাকে হেলাফেলা করা যাবে না, বা তাকে যে ধর্তব্যের বাইরে রাখবো এই বিষয়টা কিন্তু করলে চলবে না। কারণ এই ক্লাবটি হতে যাচ্ছে ভারতের FC গোয়া এবং বাংলাদেশের ফর্টিস FCর জন্য সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ। এবং মূলত এই ক্লাবটি তাদের দেশীয় প্লেয়ার নিয়ে তৈরি, তাই বলে যে এদের বিদেশি নেই তা কিন্তু না। প্রায় 5 জন বিদেশি আছে এবং 10 জন ন্যাশনাল টিমের প্লেয়ারও আছে। তো বিদেশির মধ্যে কারা আছে না, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছে সেড্রিক জিবো, আয়ুব লাগদার লেফট উইঙ্গার, হামজা খাবা এদের সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার এবং সব থেকে ভালো প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড যে, সে হচ্ছে হামজা খাবা। এছাড়া আরেকজন সেন্টার ফরওয়ার্ড আছে, সেটা হচ্ছে আব্দুল মুসাইফরি, এবং গ্যাব্রিয়েল ওরক আপনার আয়ারল্যান্ডের, সেও কিন্তু লেফট উইং। ফলে এই কুয়েতি ক্লাব কাদসিয়া স্পোর্টিংয়ের এক্সপিরিয়েন্স যেমন বেশি, সেই সঙ্গে তাদের অ্যাটাকিং যে ফরমেশন সেটাও কিন্তু চমৎকার। এবং এদের দুর্বলতা যদি একমাত্র বলা যায়, তবে এদের ক্লাবটির গড় বয়স হচ্ছে 28.6 বছর। মানে একটা একেবারে তরুণ একটা গ্রুপ নিয়ে এদের এই ক্লাবটি, এটা তাদের দুর্বলতা বলা হচ্ছে বটে, কিন্তু আমার মতে এটা বোধহয় তাদের আরও প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। কারণ বয়স যখন কোনো একটা ক্লাবের গড় বয়স যখন কম থাকে, তখন কিন্তু তারা বেশ গতিশীল ফুটবলটা খেলে, সেটা কিন্তু অন্যান্যদের কাছে বেশ চিন্তার কারণ হয়ে যেতে পারে। এবারে আসি এই লিস্টের দ্বিতীয় ক্লাব, তাজিকিস্তানের রেগার তাদাস। তাজিকিস্তানের এই ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 18.40 লক্ষ টাকা, এবং 2024-25 সিজনে তারা 22 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 7th পজিশন, অর্থাৎ 7ম স্থানে আপনার সিজনটা শেষ করে। আর 2025-26 সিজনে তারা 13 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে সরাসরি 2nd পজিশনে আসে, মানে তাদের এটা শেষ করে। মানে একবার জাস্ট ভাবুন, 7ম স্থান থেকে ডিরেক্ট 2য় স্থানে আসা, এটা কিন্তু একটা বিশাল বড় লাভ। এবং যদি দেখি, তবে 2025 সালে তাজিকিস্তান কাপ জেতায় তারা কিন্তু এই কন্টিনেন্টাল কম্পিটিশনের সুযোগ পেয়েছে, এবং 2005 সালে তারা AFC প্রেসিডেন্ট কাপ চ্যাম্পিয়ন হয়। 2008-9 সালে দুবার তারা এই AFC প্রেসিডেন্ট কাপের রানার্স আপ। 2013 সালে তারা AFC কাপেও খেলেছে, আর 2025-26-এ তারা AFC চ্যালেঞ্জ লিগের গ্রুপ সিতে খেলেছে, কিন্তু সেখানে তাদের পারফরমেন্স অতটা ভালো ছিল না, মানে গ্রুপের একেবারে সবার শেষে ছিল। এরা মূলত
যে ফুটবলটা খেলে সেটা হচ্ছে ডিরেক্ট ফুটবলটা বেশি খেলে এবং ডিরেক্ট ফুটবলটা খেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করে এবং তার সঙ্গে এরা সেট পিসে কিন্তু মারাত্মক। ফলে এটাও খেয়াল রাখতে হবে এফসি গোয়া এবং ফর্টিস এফসিকে। এবং এদেরও কিন্তু 4-5 জন বিদেশি আছে, তবে এই বিদেশি সবই মূলত আপনার ঘানা এবং ক্যামেরুনের। যেমন সেন্টার ব্যাক হিসাবে আছে জোসেফ ফেম্বা, প্রিন্স আর্থার আছে সেন্টার ব্যাক হিসাবে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আছে এডিমো কিং, লেফট উইঙ্গার হিসাবে আছে মার্টিন ওসমো। ফলে তাজিকিস্তানের ক্লাবগুলো বা তাজিকিস্তানের যে ফিজিক্যাল ফুটবলটা হয় সেটার সঙ্গে এই ঘানা এবং ক্যামেরুনের এই সমস্ত প্লেয়াররা একই জিনিসটা কিন্তু তাদের সঙ্গে কম্বাইন করছে। অর্থাৎ তাজিকিস্তানও শক্তিশালী ফুটবলটা খেলে, ফিজিক্যালি ফুটবলটা খেলতে ভালোবাসে, আর দক্ষিণ আফ্রিকার এইসব ঘানা, ক্যামেরুন, নাইজেরিয়া এরাও কিন্তু এই ফিজিক্যাল ফুটবলটা খেলতে ভালোবাসে। ফলে তাদের এই কম্বিনেশনটা কিন্তু বেশ ডেঞ্জারাস হতে পারে। এবারে আসি এই লিস্টের তৃতীয় ক্লাব ভারতের এফসি গোয়ার প্রসঙ্গে। এরা হচ্ছে এই গ্রুপের সেকেন্ডতম মার্কেট ভ্যালু 23,80,00,000 টাকা। 2024-25 সিজনে 24 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে তারা কিন্তু রানার্স আপ হয়েছিল, কিন্তু লাস্ট সিজনে যদি দেখি তাদের পারফরমেন্স একেবারেই ভালো ছিল না। 13 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করে। কিন্তু শেষ দুটো সিজনে অর্থাৎ 2025-26 এবং 24-25-এ তারা কিন্তু দুবার সুপার কাপ উইনার, যে কারণে তারা কিন্তু এই কন্টিনেন্টাল কম্পিটিশন খেলছে। আর এই আগস্ট মাসে কয়েকদিন আগে যে ACL 2 এর প্রিলিমিনারি ম্যাচ হয়েছিল সেখানে তুর্কমেনিস্তানের ক্লাব এফসি আর্কদাগের কাছে এফসি গোয়া 3-0 গোলে পরাস্ত হয়। সেখান থেকে তাদের এলিমিনেশন হয়ে তারা কিন্তু এই এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে এসেছে। গত বছর তারা কিন্তু ACL 2 এর স্টেজ খেলেছিল, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, সাদিও মানে, জোয়াও ফেলিক্সের, আল নাসেরের সঙ্গে সঙ্গে আল জাওয়ারা এবং এফসি ইস্তেকলালের সঙ্গে কিন্তু তারা ছিল। কিন্তু সেই ম্যাচে তারা খুব একটা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি, গ্রুপের সবার শেষে ছিল। কিন্তু যখন ভারতে আল নাসের খেলতে আসে সেই সময় সাদিও মানে, জোয়াও ফেলিক্স দুজনেই মাঠে ছিল। তো সেইখানে কিন্তু ভারতের ব্রাইসন ফার্নান্ডেজ সে কিন্তু একটা দুর্দান্ত গোল করেছিল যে ম্যাচটা গোয়াতে হয়েছিল। এবং যদি আমরা দেখি তবে এফসি গোয়া হচ্ছে ভারতের প্রথম ক্লাব যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, যেটা এখন ACL চ্যাম্পিয়ন্স লিগ এলিট বলা হয়, সেটা খেলেছিল 2021 সালে। যদিও খুব বেশি দূর তারা মানে গ্রুপ স্টেজের বাধা টপকাতে পারেনি, কিন্তু এই রেকর্ডটা কিন্তু এফসি গোয়ার আছে। তবে এফসি গোয়ার এবারের সিজনে তাদের বিদেশি স্কোয়াডটা পুরোপুরি বদল হয়েছে বলা যেতে পারে। এবং 4 জন যে বিদেশি আছে 4 জনই কিন্তু স্প্যানিশ। মূলত এফসি গোয়ার যে শক্তিটা সেটা কিন্তু ভারতীয় স্কোয়াডে। সন্দেশ ঝিঙ্গনের নেতৃত্বে উদান্ত সিং, আকাশ, সাহেল তেবোরা, ঈশান পণ্ডিতা এদেরকে কিন্তু মানে নিজেদের 110% দিয়ে খেলতে পারে। এই যে টিমের নতুন কম্বিনেশন এবছর হয়েছে সেই কম্বিনেশনটাকে আরও কম্প্যাক্ট করতে আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল বলে আমার অন্তত মনে হয়। তবে কোচ মানুয়েল মার্কোয়েজের অধীনে এফসি গোয়া আরও ভালো করবে বলেই আমার অন্তত বিশ্বাস। এবারে আসি এই লিস্টের সবশেষের ক্লাব বাংলাদেশের ফর্টিস এফসি, যাদের মার্কেট ভ্যালু এই গ্রুপ সিতে সব থেকে কম, সেটা হচ্ছে 13,44,00,000 টাকা। কিন্তু এই মার্কেট ভ্যালু সব থেকে কম হলো এই এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারিতে তারা কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড, যারা এই ফর্টিস এফসির থেকে ধারে ভারে সব দিক থেকে বিদেশি সব দিক থেকে এগিয়েছিল, কিন্তু তাদেরকে 1-0 গোলে তারা কিন্তু হারিয়ে এই এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে এসেছে। ফলে ফর্টিস এফসি যদি পারফরমেন্স দেখি তাদের বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, তবে 2024-25 মরশুমে তারা 18 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল। কিন্তু লাস্ট সিজনে যদি বলি বা এই সিজনটা যেটা চলছে 2025-26 সিজনে তারা কিন্তু 18 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে থার্ড প্লেসে আছে। মানে একবার ভাবুন, সপ্তম স্থান থেকে থার্ড স্থানের যে লাভ, সেই লাভটা কিন্তু ফর্টিস এফসি দিয়েছে। আর মুরাজ ইউনাইটেডের সঙ্গে যদি আপনি ফর্টিস এফসির খেলাটা দেখেন তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে মনে হবে যে ফর্টিস এফসির খেলার মানটা উন্নত হয়েছে, কোয়ালিটিটা ভালো হয়েছে এবং একই সঙ্গে তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন সেটা কিন্তু আরও সুসংগঠিত হয়েছে। এছাড়া যে সমস্ত নতুন বিদেশিগুলোকে তারা সাইনিং করিয়েছে তারা দলের জন্য ভীষণ ভরসাযোগ্য এবং কার্যকরী হয়ে উঠছে। আর সেই সঙ্গে ফর্টিস এফসি একটা নতুন গেম প্ল্যান নিয়েছে, সেটা হচ্ছে যে তারা সাব কান্ট্রিভুক্ত দেশগুলোর কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে। ফলে মুরাস ইউনাইটেডের বিরুদ্ধে তারা নেমেছিল 5 থেকে 6টা বিদেশি নিয়ে, কিন্তু টোটাল খেলিয়েছে 8খানা বিদেশি। কিভাবে সেটা একটু শুনুন। এই ফর্টিস এফসির মোট জাপানের 3 জন প্লেয়ার আছে, কাওয়াসাকি, ইউসেই আর সোমা ওটানি। নেপালের 2 জন প্লেয়ার আছে, অনন্ত তামাং এবং অরিক বিস্ত।
শ্রীলঙ্কার একজন আছে গোলকিপার সুজন পেরেরা, গাম্বিয়ার দুজন আছে এশা এবং ওমর বউ, যিনি অধিনায়ক 10 নম্বর জার্সিধারী, থাম্বনেলে যার ছবিটা আপনারা দেখেছেন। এছাড়া নাইজেরিয়ার স্টিফেনও আছে। ফলে এই মুহূর্তে মুরাস ইউনাইটেডের সঙ্গে তাদের এই যে জয়টা, এটা নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাসটা বাড়াবে এবং একই সঙ্গে ফর্টিস এফসি চাইবে যে বাংলাদেশের যে দুটো নাম করা বা বিখ্যাত যে দুটি ক্লাব আছে বসুন্ধরা এবং আবাহনী, তাদের ছায়া থেকে বেরোতে, এবং সেই বেরোতে গেলে এই গ্রুপে তাদের কিন্তু নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার সব রকম প্রচেষ্টা করতে হয়। তো আপনার কি মনে হয় এই গ্রুপ থেকে ভারতের এফসি গোয়া এবং বাংলাদেশের ফর্টিস এফসি এই দুটি ক্লাবটির কতটুকু সুযোগ আছে পরের পর্বে যাওয়ার? অবশ্যই আপনার মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।